চা আমাদের সবার জীবনের একটা মানে অংশ বা অঙ্গ হয়ে গেছে, যেটা ছাড়া আমাদের দিন চলেই না। তো আজকে আমরা যে পাঠটা পড়বো সেইখানে চায়ের ব্যাপার, যেটা বলছিলাম যে নেশা করাটা উচিত না, মানে এটা একটা নেশার পর্যায়ে চলে যায়, চা ছাড়া চলবে না, বিশেষ করে দুধ চা। প্রকারভেদ চা কত ধরনের হয় এবং এর বংশ বিস্তার কি ভাবে হতে পারে, যখন মেইন যে জায়গায় চাষ করা হয় এবং যখন আমরা চায়ের পাতা তুলবো, ঠিক আছে, সেই জায়গাটা তো হিউজ একটা জায়গা, সেই জায়গাতে স্থানান্তরিত কিন্তু পরে করা। এইবার আমরা পড়বো এই চা আমাদের বডির ভেতরে কি উপাদান প্রোভাইড করে, যার ফলে আমাদের অনেক দিক থেকে হেল্প হয়। হ্যালো বাচ্চা লোক, তো আজকে আমরা নির্মাণ ক্লাসে তোদের নির্মাণ করতে এসেছি চা চাষ। তো চা চাষ নিয়ে আমরা আলোচনা করব আজকে। চা সবারই আশা করি, বিশেষ করে স্টুডেন্ট লাইফ, বিশেষ করে যদিও তোরা এখন ছোট, নেশা করাটা উচিত না, মানে এটা একটা নেশার পর্যায়ে চলে যায়, চা ছাড়া চলবে না, বিশেষ করে দুধ চা। তো যাই হোক, চা চাষ যেটা, সেই পার্টটা আমরা আজকে পড়বো। এবং উদ্ভিদের যে পার্টটা ছিল, উদ্ভিদের যে চাষ, সেটার কিন্তু এই তিনটেই ছিল, একটা ধান, একটা হচ্ছে এর আগের দিন আমরা কি পড়েছি, ধান পড়েছি, তারপর আমরা কি পড়েছি, এটা হচ্ছে চা, এবং তার আগের দিন আমরা পড়েছি আম। হ্যাঁ, এই তিনটে পার্ট আমরা শেষ করছি এবং এর পর কিন্তু আমরা বিভিন্ন প্রাণীদের বিভিন্ন কিছু চাষের ক্ষেত্রে পড়াশোনা করব, যেমন মধুর ক্ষেত্রে পড়বো, মৌ চাষ, ঠিক আছে। তো সেই সব জিনিস আমরা পড়তে চলেছি। তো আজকে আমরা যে পার্টটা পড়বো সেইখানে চায়ের ব্যাপার, যেটা বলছিলাম যে চা আমাদের সবার জীবনের একটা মানে অংশ বা অঙ্গ হয়ে গেছে, যেটা ছাড়া আমাদের দিন চলেই না, সকালে হোক, সন্ধ্যেতে হোক, মাঝে সময় পেলে সেই সময় হোক, বা দোকানে দাঁড়িয়ে হোক, ঠিক আছে। তো এই চায়ের ব্যাপারটা কিন্তু আমাদের থাকতেই হবে, বিশেষ করে বাঙালির জীবনে। তো কিভাবে সেটার চাষ হয়, কি প্রসেস আছে, কত ধরনের চা হতে পারে, ঠিক আছে, কোন জায়গায় আমাদের প্রথম চায়ের উৎপত্তি হয়েছিল, সেই সব জিনিস আমরা দেখব। এবং চায়ের কথা মাথায় এলেই আমাদের একটা ঘোরার জায়গার কথাই মনে পড়ে, সেটা জানিস তোরা, দার্জিলিং, তাই না? আচ্ছা, তো চল আমরা স্টার্ট করি বেটা। তো আগের দিন আমরা আম চাষ নিয়ে পড়াশোনা করেছি, আজকে আমরা চা চাষ করব। তো সেটারও আমরা কয়েকটা পয়েন্টস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে উৎস, চা চাষ কোথায় শুরু হয়েছিল, এর গুণাগুণ, চায়ের গুণাগুণ কি আমাদের বডিতে এমন কি জিনিসগুলো তৈরি করে বা কি জিনিসগুলো প্রোভাইড করে, যেটাতে আমাদের বডির অনেক রকম লাভ হয়, ঠিক আছে। প্রকারভেদ চা কত ধরনের হয় এবং এর বংশ বিস্তার কিভাবে হতে পারে। এর সাথে আমরা প্রত্যেকটা শেষে, লাস্টে আমরা চাষের পদ্ধতি, তার যে স্টেপসগুলো আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা পড়ব। তো আমরা শুরু করছি বাবু, চা, ঠিক আছে। তো এই যে চা চাষ, সেইটার উৎস বা চায়ের উৎস কোথা থেকে হয়েছে। তো দেখ, বলছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার, তার মানে আমাদের এশিয়ার মধ্যেই হয়েছে, প্রাউড ফিল করা উচিত। দক্ষিণ পূর্ব এশিয়ায় ইরাবতী নদীর নাম তোরা শুনেছিস, সেই ইরাবতী নদীর অববাহিকায়, অববাহিকা তোরা ভূগোলে খুব ভালো করে পড়ে থাকবি যে অববাহিকা জিনিসটা কি। তো এই অববাহিকায় চায়ের আদি নিবাস এই জায়গাতেই হয়েছিল, যেখানে বলা হচ্ছে কি এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে, ঠিক আছে। দক্ষিণ পূর্ব মানে বুঝতে পারছিস, কিছুটা ওই সাউথের দিকটা আমাদের, আর তার সাথে সাথে আমাদের দিকটা। তো সেইটার ইরাবতী যে নদীর অববাহিকা, সেখানেই চায়ের একদম শুরু, আদি নিবাস। চীনা ভাষায়, চায়না ভাষায় কি আছে, কোন ওয়ার্ড, টে, টে থেকে, TEY, টে থেকে টি উচ্চারণ করা হয়, বা টি শব্দটা এসছে, ঠিক আছে, এটা মনে করা হয় চীনা শব্দ। ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা আর টার্কি পৃথিবীতে সবচেয়ে বেশি চা উৎপাদন করে। তাহলে সবচেয়ে শুরুতে আমাদের চীন আছে এবং তারপর আমাদের নিজস্ব দেশ আছে, ঠিক আছে, যেটা সেকেন্ড সবচেয়ে বেশি প্রোডাকশন অফ টি করে। তামিলনাড়ু, আচ্ছা কি বললাম, হ্যাঁ, চা উৎপাদন করে। ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলো হলো আসাম, তার সাথে সাথে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সাউথের, এবং কেরালা। তো আমি বলেছিলাম যে আমাদের পূর্ব, যেহেতু বলা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া, তো সেই জায়গাটা হিসাব করলে আমাদের এই জায়গাগুলো পড়ে, যেখানে আসাম হচ্ছে প্রথম, এবং তারপর আমাদের পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, এই সকল। 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকার পাহাড়ের গায়ে আম্লিক অ্যাসিডিক মাটিতে চায়ের চাষ করা হয়। তাহলে যদি কোশ্চেন আসে যে এই যে চায়ের চাষ তোদের করা হচ্ছে, সেই চায়ের চাষ কোন মাটিতে ভালো হয়, তো আমরা সবসময় মাথায় রাখবো আম্লিক, একটু অ্যাসিডিক পিএইচ যুক্ত যে সকল মাটি, সেই মাটিতে আমাদের চায়ের চাষ খুব ভালো হয়, এবং একটু উঁচু জায়গায়, 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকায় কিন্তু ভালো হয়।
ভারতে নানা ধরনের চা পাওয়া যায়, কি কি ধরনের সেগুলো আমরা দেখব। তার মধ্যে দার্জিলিং, আসাম আর নীলগিরির চা কিন্তু সবচেয়ে বিখ্যাত, যেখানে আসামের কথা আমরা এখানেও পড়েছি, তার সাথে সাথে দার্জিলিং তো আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে সব জায়গাতেই থাকে চায়ের কথা মাথায় এলে, এবং তার সাথে সাথে নীলগিরি। এইবার আমরা পড়বো এই চা আমাদের বডির ভেতরে কি কি উপাদান প্রোভাইড করে, যার ফলে আমাদের অনেক দিক থেকে হেল্প হয়। চায়ের গুণাগুণ কি বলছে, ক্যাফিন, যেটা কফির ক্ষেত্রেও থাকে, ক্যাফিনের উপস্থিতির জন্য চা পান করলে শরীরে উদ্দীপনা আসে, স্ট্রেংথ আসে। যে কোনো জায়গায় দেখবি আমরা, বিশেষ করে পড়াশোনা বা ওয়ার্কলোড, যখন কোনো কাজ করছি, একঘেয়েমি, ভাল লাগছে না, তখন আমরা একটু চা খেলে আমাদের বডি কিন্তু আবার সতেজ হয়ে যায়, শক্তি চলে আসে, সেই রকম একটা ব্যাপার। ঠিক আছে, তো শরীরে উদ্দীপনা যোগে, যেটা কিনা এই ক্যাফিন, যেটা কফির ক্ষেত্রেও হয়, আমাদের রাত জেগে যারা পড়াশোনা করে কফি খেয়ে 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 কিন্তু জেগে থাকতে পারে অনেকক্ষণ। চায়ে থাকে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন। ট্যানিন তোরা ক্লাস 9-এ পড়বি, এক ধরনের রেচন পদার্থ যেটা উদ্ভিদ থেকে বেরোয়। ঠিক আছে, তো চায়ে এইগুলো থাকে, উদবায়ী তেল আর ভিটামিন বি থাকে, বিশেষ করে বি কমপ্লেক্স। যে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আমাদের অনেক রকম ভিটামিন বি থাকে, ভিটামিন B1, ভিটামিন B5, ভিটামিন B12, এরকম অনেকগুলো ভিটামিন বি এর কিন্তু একটা সম্মিলন, যেটাকে আমরা বলি কমপ্লেক্স, যা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এছাড়া কি আছে, চায়ে থাকে পলিফেনল। ঠিক আছে, চায়ে কি থাকে, পলিফেনল থাকে, যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। আমাদের একটা বয়সের পর দেখবি ব্লাড টেস্ট দেয় যে আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ কত কি হয়েছে, যেটা আমাদের হার্ট অ্যাটাকের বা হার্ট গত যে সকল রোগগুলো হয় সেই রোগের জন্যও কিন্তু খুব দায়ী। ঠিক আছে, তো এই যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরলের মাত্রা আমাদের বডিতে যত কম থাকবে তত কিন্তু আমাদের শরীর বেটার থাকবে। তো সেই কম পরিমাণ কোলেস্টেরল হতেও সাহায্য করে আমাদের চায়ে থাকা বা চা খাওয়ার মাধ্যমে আমাদের বডিতে ঢোকা পলিফেনল। ঠিক আছে, এছাড়া উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, হেপাটাইটিস, এই সকল রোগ সারাতেও কিন্তু আমাদের চায়ের যে পলিফেনল সেটা সাহায্য করে। নেক্সট বলছে চায়ে প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন, যেটার কথা আমি বলেইছি, থিওফাইলিন, এই সকল যে উপাদানগুলো আমাদের বডিতে ঢুকছে চায়ের মাধ্যমে, সেটা আমাদের স্নায়ুকে উদ্দীপিত করে, আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের পুরো বডিতে ছড়িয়ে থাকা যে সিস্টেমটা, সেইটাকে উদ্দীপিত করে আর হৃৎপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে। তাহলে দেখ, এখানে স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক কিছু কম্পোনেন্টস বা উপাদান কিন্তু আমাদের দায়ী হচ্ছে, যেটা আমরা চা খাওয়ার ফলে আমাদের বডিতে ঢোকাচ্ছি। চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লুওরাইড, চায়ে বেশি পরিমাণে থাকে ফ্লুওরাইড, যা কিনা কি করে, আমাদের দাঁতের যে ক্ষয় হয়, ঠিক আছে, এই যে আমরা চিবোই বা খাবার যাবতীয় যা কিছু করি, হ্যাঁ, আখ খাওয়ার সময় আখ যেগুলো ছিলে ছিলে খাই, সেইগুলোতেও আমাদের দাঁতের কিন্তু কম বেশি ক্ষয় হওয়ার চান্স থাকে, এবং তার সেই যে ক্ষয়গুলো, সেই ক্ষয় সারাতে সাহায্য করে আমাদের চায়ের মাধ্যমে আমাদের যে ফ্লুওরাইড ঢুকছে, সেই ফ্লুওরাইড। ঠিক আছে, ফ্লুরিন জাতীয় যে কম্পোনেন্ট। যে ব্ল্যাক টি হয়, কালো চা, ঠিক আছে, সেই তার মধ্যে কি থাকে, ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর বেশি পরিমাণে থাকে। এই যে ভিটামিন বি কমপ্লেক্সের কথা বলছিলাম, এটা আমাদের ব্ল্যাক টিতে আরো বেশি পরিমাণে পাওয়া যায়, আর ফলিক অ্যাসিডও থাকে। ঠিক আছে, এদের প্রদাহ প্রতিরোধী এবং ক্যান্সার প্রতিরোধী ভূমিকা আছে। তাহলে এই ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড, এই যে দুটো কম্পোনেন্ট আমরা চায়ের মাধ্যমে আমাদের বডিতে ঢুকতে পারছে, সেগুলো আমাদের কিসে কিসে সাহায্য করে, প্রদাহ প্রতিরোধী। প্রদাহ মানে হচ্ছে ব্যথা। ঠিক আছে, তো সেই ব্যথা বেদনা থেকে আমাদের রক্ষা করে বা যন্ত্রণা থেকে রক্ষা করে, এবং ক্যান্সার থেকেও কিন্তু কম বেশি প্রোটেক্ট করতে হেল্প করে, ক্যান্সার প্রতিরোধী, ক্যান্সার হতে বাধা দেয়। লাস্ট হচ্ছে গ্রিন টি, যেটা আছে সবুজ চা, তার মধ্যে কি থাকে, ভিটামিন কে থাকে। ঠিক আছে, যা শরীরের ভেতরে হওয়া রক্তক্ষরণ, ভিটামিন কে কিন্তু আমাদের রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে। ঠিক আছে, তো সেই যে রক্তক্ষরণ, তারপর রিউম্যাটিক প্রদাহ, ঠিক আছে, ব্যথা, এবং হার্ট অ্যাটাক, এই সকল হতে কিন্তু আমাদের বাধা দেয়। হার্ট অ্যাটাক, রিউম্যাটিক প্রদাহ, এগুলো হতে বাধা দেয়। রক্তক্ষরণ একভাবে হয়ে যাওয়া থেকে বাধা দেয়, মানে রক্ত তঞ্চন ঘটানো বা রক্তকে ওই ক্ষরণ থেকে আটকানো, ক্ষতস্থান মেরামতি করা, সেই সকল কাজে কিন্তু আমাদের কে সাহায্য করে, ভিটামিন কে, যেটা কিনা আমাদের সবুজ চা থেকে বা গ্রিন টি খাওয়ার মাধ্যমে আমাদের বডিতে ঢুকতে পারে। ক্লিয়ার বেটা, আশা করি। চলো, নেক্সট পার্ট হচ্ছে এই চা আমাদের কত ধরনের হতে পারে, চায়ের প্রকারভেদ। ঠিক আছে, তো উদ্ভিদ বিজ্ঞানী যারা ছিল তারা, ঠিক আছে, ক্যামেলিয়া গণের অন্তর্গত চা উৎপাদন
যে চা গুলো ছিল, ঠিক আছে, তার মধ্যে 3 ধরনের চাকে তারা বা 3 ধরনের গাছকে আলাদা করে চিহ্নিত করেন। এরা হলো চায়না জাত, চীনা জাত যেটাকে বলা হচ্ছে, আসামি জাত, আর ক্যামবোর্ড যেটা কিনা একটা হাইব্রিড জাত। এই 3 প্রকার জাতকে তিনি আলাদা করেন বা তিনি চিহ্নিত করেন। এছাড়াও চা তৈরি করা হয় না অথচ ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত এরকম আরো অনেক প্রজাতির উদ্ভিদ কিন্তু আমাদের আছে। মানে এই ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত কিন্তু সেখান থেকে চা তৈরি করা হয় না, এরকম উদ্ভিদও আছে। কিন্তু আমাদের দরকার কি, ক্যামেলিয়া গণের অন্তর্গত এবং চা তৈরি হয় সেইগুলো। তো সেইগুলোর মধ্যে আমাদের 3টে ভাগ বা 3টে জাতকে আলাদা করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে বিজ্ঞানীদের দ্বারা। বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করা হয় এমন চা গাছের উৎপত্তিতে তা এদের সবার ভূমিকাই কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই যে আমরা 3 রকম জাত বললাম, সেই 3 রকম জাতেরই কিন্তু বাণিজ্যিক চাহিদা প্রচুর। তাই বাণিজ্যিক চা গাছগুলোকে বিশেষ কোনো জাতের বলে চিহ্নিত করা মুশকিল, ঠিক আছে। তো স্পেসিফিক ভাবে কোন জাতের থেকে আমরা কোন চা পাচ্ছি সেই রকম ভাবে কিন্তু আলাদা করা মুশকিল, ঠিক আছে। বাট হ্যাঁ, 3টে জাত এরকম ভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি, যার মধ্যে আছে একটা চায়না জাত, একটা আসামি জাত, আর একটা হচ্ছে ক্যামবোর্ড শঙ্কর জাত, যে শঙ্কর জাতের মধ্যে আমাদের মিক্স বিভিন্ন জাত থাকতে পারে। বংশ বিস্তার কিভাবে করে, এই চা গাছের বংশ বিস্তার হয়টা কি করে? তো একদম শুরুতেও আমাদের বীজ থেকে হতে পারে। তো এইখানে কি করা হয়, বীজ থেকে কিভাবে হয়, ভালো জাতের সুস্থ সবল আর সতেজ বীজ বেছে নেওয়া হয়। সব সময় বীজ সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু আমাদের ওই সেম প্রসেসটাই কাজে লাগবে, ঠিক আছে। আমরা সব সময় যে কোনো কিছুর চাষ করতে গেলে অবশ্যই তার বীজগুলোকে কিন্তু ভালো করে দেখে নেব যে সেগুলো সুস্থ সবল কিনা, কোনো রকম লিক নেই তো। এরপর বালির ওপরে, স্যান্ড বেডের ওপরে বীজগুলোর অঙ্কুরোদ্গম ঘটানো হয়। তো এই যে দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে বালি, তার উপর এই বীজগুলোকে, এই যেগুলো হচ্ছে বীজ, সেগুলোকে রোপণ করা হচ্ছে, ঠিক আছে। এবং সেখান থেকেই সেই বীজগুলোর অঙ্কুরিত হবে, গাছ বেরোবে আস্তে আস্তে। অঙ্কুরিত বীজগুলিকে পলিথিনের প্যাকেটে নার্সারি বাগিচায় স্থানান্তরিত করা হয়। এখানে যে অঙ্কুর ফুটবে, ঠিক আছে, সেগুলোকে নিয়ে এবার নার্সারিতে রাখা হবে। নার্সারি বাগিচায় জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকা দরকার। তো এই যে নার্সারি, যে জায়গায় আমরা ওই অঙ্কুরিত বীজকে নিয়ে গিয়ে পুঁতবো, সেই জায়গাটায় যেন জলের ঠিকঠাক ভাবে ব্যবস্থা থাকে, জল নিষ্কাশন করা যায়, জল দেওয়া যায়, সেচ করা যায়, সেগুলো। মাথার উপর শামিয়ানা বা আলাদা করে কোনো চাদর বা কিছু প্যান্ডেল সেই রকম খাটিয়ে, ঠিক আছে, তৈরি করে ছায়া দেওয়ার ব্যবস্থা করা হয়। তো ছায়াময় একটা অঞ্চল যেন তৈরি করা হয় নার্সারিতে। 15 থেকে 18 মাস পরে চারা গাছগুলো অন্য জায়গায় স্থানান্তরণের জন্য প্রস্তুত হয়ে যায়। এবার নার্সারিতে তো আমরা ছোট অবস্থায় সেগুলোকে লালন পালন করছি, এবার সেটাকে যখন মেইন যে জায়গায় চাষ করা হয় এবং যখন আমরা চায়ের পাতা তুলবো, ঠিক আছে, সেই জায়গাটা তো হিউজ একটা জায়গা, সেই জায়গাতে স্থানান্তরিত কিন্তু পরে করা হয়, নার্সারিতে প্রথমে এবং তারও আগে বালিতে, যদি আমরা বীজের মাধ্যমে করি। এইবার যদি আমরা আরেকটা প্রসেস ফলো করি, সেটাকে আমরা আগের দিনও পড়েছি, অঙ্গজ বংশ বিস্তার, ঠিক আছে, যেখানে আমরা শাখা কলম, জোড় কলম এই সকল কথা পড়েছি। তো এই অঙ্গজ বংশ বিস্তারের ক্ষেত্রে কি বলেছে, পর্ব থেকে কেটে নেওয়া শাখা অঙ্গজ বিস্তারের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তার মানে এখানে শাখা কলম এখনো অবধি যা বোঝা যাচ্ছে, শাখা কলমের কথা বলা হচ্ছে, শাখা কলমের কথা বলা হচ্ছে, যেটাকে আমরা বলতাম কাটিং। ছায়া নেই এমন জায়গায় জন্মানো আর পাতা তোলা হয় না এমন চা গাছের ঝোপ থেকে শাখা কেটে নেওয়া হয়। তাহলে কোন জায়গাতে, মানে এই যে শাখাটা কাটবো, সেটা কোন গাছের কাটবো, ছায়া নেই এমন জায়গায় জন্মানো গাছ থেকে, ছায়া নেই এমন জায়গায় জন্মানো গাছ থেকে, বা আর পাতা তোলা হয় না, যে সকল গাছ থেকে পাতা তোলা হয় না সেই রকম জায়গার যে সকল গাছ, ঠিক আছে, সেই চা গাছের ঝোপ থেকে কিন্তু আমরা শাখা কেটে নেব। সাধারণত সকালে আর সন্ধ্যাতে এই কাজটা করা হয়। এই যে শাখা কেটে নেওয়ার কাজটা আমরা কখন করব, সকালে না হলে সন্ধ্যেতে। এবং কোন ধরনের গাছ থেকে শাখা কাটবো, যারা ছায়াযুক্ত অঞ্চলে নেই, ঠিক আছে, ছায়া নেই এমন জায়গায় জন্মানো গাছ আর পাতা তোলা হয় না যে সকল গাছ থেকে, সেই জায়গা থেকে। সাধারণত
3 থেকে 4 সেন্টিমিটার লম্বা শাখা কাটা হয়, যাতে একটা পাতা আর একটা ফোলা সুপ্ত কাক্ষিক মুকুল আছে। ঠিক আছে, মানে একটা পাতা থাকবে এরকম এবং তার সাথে একটা ছোট্ট একটা মুকুল থাকবে এরকম স্ফীত। ঠিক আছে, এইটা একটা মুকুল থাকবে ছোট্ট স্ফীত আর একটা পাতা থাকবে। ঠিক আছে, এই রকম একটা শাখা কেটে নেওয়া হয়। এই কেটে নেওয়া শাখাগুলিকে এরপর নার্সারি বাগিচায় আর তারপর পলিথিনের প্যাকেটে স্থানান্তরিত করা হয়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছিস, শামিয়ানা বা প্যান্ডেল খাটানোর কথা আগেই বলা ছিল বীজ তৈরির ওই সময়টা, তো সেটা খাটিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়। সাধারণত 12 থেকে 18 মাস বয়সের চারাগাছ চাষের জমিতে লাগানো হয়। 12 থেকে 18 মাস যখন বয়স হয়ে যাবে, এই শাখা কলম থেকে যে গাছটা তৈরি হবে 12 থেকে 18 মাস হয়ে যাবে, সেই সময় কিন্তু সেখান থেকে কি করা, ওই গাছগুলোকে তুলে আমরা জমিতে লাগাই। বোঝা গেছে আশা করি? তাহলে আমরা দু রকম উপায়ে কিন্তু এই চা গাছের বংশবিস্তার করাতে পারলাম। এইবার আমাদের চলে আসবে আমাদের পরের পার্ট, সেটা হচ্ছে চা চাষের পদ্ধতি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, যে পার্টটার মাধ্যমে বিভিন্ন পর্যায়ে কিভাবে চায়ের চাষ করা সম্ভব হয়, পসিবল হয়, সেই পার্টসগুলো আমরা দেখব। দেখ, এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, খুব সিম্পল জিনিস। পড়তে আমি জানি হয়তো অনেকের বোরিং লাগতে পারে যে এইভাবে চাষ হচ্ছে ওইভাবে চাষ হচ্ছে, ভাল লাগছে না স্যার, কিন্তু দেখ তোকে পড়তে হবে অন্তত ন্যূনতম কিছুটা জিনিস। আমরা যদিও চাষ না করি, ঠিক আছে, কিন্তু তার তো একটা গুরুত্ব আছে, না হলে আমাদের খাবার হয়তো আমরা মুখে কিছু দিতে পারতাম না। জানি না তোরা অরিজিৎ সিং এর গান শুনেছিস কিনা বা অরিজিৎ সিং এর কথা শুনেছিস কিনা। একটা শোতে গিয়ে তিনি বলেছিলেন যে যে জীবনে কি করলাম, শুধু হই হই রই রই করে গেলাম, কিন্তু যে মাটিতে চাষ, যে চাষিরই, তাদের সাথে মিশলাম না, কোনো সময় নিজেদের এই দেহটাকে খাটালাম না, হ্যাঁ, চাষ করলাম না। ঠিক আছে, তারপরে দেখবে ওই গানটা ধরে যে মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। আমি জানি তোদের হয়তো বয়স সেই লেভেলে হয়নি যে এই গানটার কথাগুলোর মিনিং বোঝা, বাট তোরা যত বড় হবি এই গানটা শুনবি এবং কথাটা আমার বুঝতে পারবি, বা যিনি লিখেছেন কথাটা বা অরিজিৎ সিং কেন এই কথাগুলো বলেছিলেন সেইটার মাহাত্ম্য হয়তো পরবর্তীতে বুঝতে পারবে। আমি জানি না এই বয়সে তোরা হয়তো বুঝতে পারবি না, বাট সেটাই, মানে আমরা কি করলাম জীবনে, সবই বুঝতে পারছি, তোদের পড়াচ্ছি, সব কিছু করছি, কিন্তু আসল যে চাষ করা সেটা তো সেই জায়গাতে গিয়ে করা, সেই জিনিসটা করা, আমাদের দেহকে কাজে লাগানো, সেই জিনিসগুলো তোরা দেখেছিস কি কি স্টেপসের মাধ্যমে আমরা চাষ করি, কত কিছু করতে হয়। একটা ফল পেতে তার পেছনে কত খাটনি থাকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, খুব সিম্পল ছোট্ট ছোট্ট চাষের পদ্ধতি, জানি বোরিং লাগতে পারে, বাট যদি এই ব্যাপারগুলো মাথায় রেখে একটু পড়ার চেষ্টা করিস এবং পরীক্ষাতে কম বেশি আসবে, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি। এরপর যখন প্রাণীদের চাষ পদ্ধতি, সেগুলো রিলেটিভলি একটু ইন্টারেস্টিং লাগতে পারে। ঠিক আছে, তো সেগুলো ঠিক হয়ে যাবে, সেটা চিন্তা করিস না। কিন্তু আমি চাইবো যে দেখ, তোদের এই চাষ রিলেটেড অনেকগুলো বা এই চ্যাপ্টার রিলেটেড অনেকগুলো লেকচার গেছে, তোরা দেখ সবাই। তোরা হয়তো ঠিকঠাকভাবে দেখছিস না, আমি সেটা খেয়ালও করলাম। শুধুমাত্র লাইফ সায়েন্স না, আরও অন্যান্য সাবজেক্টও, তো তোদের এক্সামও কাছে আসছে, তোরা দেখ ভালো করে, শেয়ার কর, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার কর, যাতে আরও অনেকে জানতে পারে যে হ্যাঁ, তাদেরকে এইরকম ফ্রিতে এত জিনিসগুলো এইরকমভাবে পড়ানো হচ্ছে, কোশ্চেন পত্র দেওয়া হচ্ছে। ঠিক আছে, নোটসগুলো তোরা পেয়ে যাচ্ছিস, তো সেগুলোকে কাজে লাগাবে এটা। ঠিক আছে, আশা করি এই কথাগুলো বুঝতে পারছিস। চল আমরা স্টার্ট করি। তো চা চাষের পদ্ধতি কিভাবে হচ্ছে, এই ছবিগুলো আমাদের কাছে খুব চেনা, তাই না? যারা ঘুরতে গেছিস দার্জিলিংয়ে, খুব দেখতে পেয়েছিস তোরা এইসব।
তো চা চাষের পদ্ধতির মধ্যে যে কোনো চাষের পদ্ধতিতে প্রথমেই আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে জমিকে তৈরি করা, চাষের উপযোগী করে তোলা। তো চা চাষের জমিতে দাঁড়িয়ে থাকা সব উদ্ভিদ মূল শুদ্ধ উপড়ে ফেলা হয়। কেন? কারণ যাতে আগাছাগুলো তার সাথে সাথে উঠে আসে। কারণ মাটির নিচে মূল রয়ে গেলে বা পুরনো যে সকল চাষ হয়েছে সেগুলোর যে মূলগুলো যদি মাটির নিচে যেগুলো থেকে যায়, সেইগুলো সেখান থেকে নতুন চা উদ্ভিদে নানা রকম রোগের সংক্রমণও ঘটতে পারে। ঠিক আছে, যে পুরনো যে সকল চাষ করা হয়েছিল যে সকল উদ্ভিদের বা চা চাষি হোক, সেগুলোরও যেন মূল থেকে আমরা মানে মূলগুলো আমরা মাটি থেকে তুলে নিই, যাতে আমরা ফ্রেশ মাটি পাই এবং সেখানে ফ্রেশভাবে উদ্ভিদগুলো লাগাতে পারি। তারপর অন্তত ৪৫ সেন্টিমিটার অবধি গভীর করে মাটি চষা হয়। ঠিক আছে, মাটিকে আমরা কর্ষণ করব, জানিস তোরা কিভাবে করা হয়। এরপর গুয়াটেমালা ঘাস, সিট্রোনেলা ঘাস, খুব ইম্পর্টেন্ট যে যে কথাগুলো আমি বলছি এই ঘাসগুলোর কেন করা হয় তোরা বুঝতে পারবি। গুয়াটেমালা ঘাস, সিট্রোনেলা ঘাস, ক্রোটালারিয়া, ঠিক আছে, এবং আরো অন্যান্য কিছু উদ্ভিদের চাষ করা হয়। কেন করা হয়? কারণ এইগুলো চাষের ফলে আমাদের এই যে এনপিকে, নাইট্রোজেন, পটাশিয়াম আর ফসফরাস, ঠিক আছে, এই সকল জাতীয় অজৈব সার বা জৈব সার দেওয়া হয়। এই ধরনের ফসলের চাষ মাটির গঠন উন্নত করে এবং মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ায়। তাহলে এইটাই হচ্ছে তার রিজন যার জন্য আমরা ওই চা চাষের আগে এই সকল ঘাসের চাষ করি, যার ফলে আমাদের কি হয়, মাটির গঠনকে উন্নত করে এবং মাটিতে জৈব পদার্থের সঞ্চয় বাড়ায় বা পরিমাণ বাড়ায়। এইসব ফসলের উপস্থিতিতে মাটিতে থাকা বহু রোগ সৃষ্টিকারী জীবাণুদেরও কিন্তু মেরে ফেলা বা তাদের নিষ্ক্রিয় করা, যাতে তারা সক্রিয় হয়ে যখন আমরা আসল ফসলের চাষ করব তাদের ক্ষতি না করতে পারে। ঠিক আছে, এরপর এই উদ্ভিদগুলোকে সরিয়ে দিয়ে চা গাছের চারা রোপণের প্রস্তুতি নেওয়া হয়। এবং এই চা গাছের চারা যে নেওয়া হচ্ছে বা প্রস্তুতি বা সেখানে পোতার জন্য নেওয়া হচ্ছে, সেটা কিন্তু একদম হঠাৎ করে না। এগুলোকে কিন্তু ওই বীজ থেকে অঙ্কুরিত করে তারপর সেগুলোকে নার্সারি থেকে এনে তারপর সেগুলোকে পোতা হচ্ছে। চা গাছ রোপণের ১ সপ্তাহ আগে গভীর গর্ত খোঁড়া হয়। এই গর্তগুলো জমির ওপরের স্তরের মাটি দিয়ে ভর্তি করে ১২ থেকে ১৮ মাসের চারা গাছগুলো পোতা হয়। চারা গাছগুলোর গোড়ার চারধারে ভেজা পাতা, খড় ইত্যাদি রাখা হয়, যেটাকে আমরা কি প্রসেস বলি? মালচিং প্রসেস বলি। মালচিং প্রসেসটা তাহলে যদি কোশ্চেনে জিজ্ঞেস করে যে চা চাষের ক্ষেত্রে মালচিং প্রসেসের গুরুত্ব কি বা মালচিং প্রসেস কি, তাহলে তোরা কি লিখবি? যে আমাদের চা গাছ রোপণের ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য পদ্ধতি, যে পদ্ধতির ক্ষেত্রে কি করা হয়, একটা নির্দিষ্ট গভীরতা অবধি আমরা গর্ত করি এবং সেখানে আমরা কি করি, জমির ওপরের স্তরের মাটি দিয়ে সেগুলোকে ভরাট করি। ঠিক আছে, এবং তার মধ্যে চারা গাছ পুঁতি এবং সেই চারা গাছগুলোর চারপাশে বা গোড়ার চারপাশে আমরা কি করি, ভেজা পাতা বা খড় দিয়ে রাখি, যার ফলে আমাদের সতেজ চারা গাছ থাকে, যে প্রসেসটাকে আমরা বলছি মালচিং প্রসেস। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা কিনা কোশ্চেনে দিতে পারে। এরপরে যে স্টেপটা হচ্ছে চারা গাছ রোপণের পর, সেটা হচ্ছে ছায়ার ব্যবস্থা করা। আমরা কিছুক্ষণ আগেও যখন পড়ছিলাম তখন বারবার বলছিলাম যে ছায়ার ব্যবস্থা কিন্তু করা জরুরি। সেখানে আমাদের খাটিয়া টেঙে মানে চাদর টানিয়ে বা প্যান্ডেল তৈরি করে যেভাবে হোক। তো ক্রান্তীয় আর উপক্রান্তীয় অঞ্চলে ছায়ায় চারা গাছ চাষ করা হয়। চা গাছ চাষ করা হয়। চা গাছকে এই ছায়া দেয় কিছু ছায়া তরু, কিছু গাছ আছে যেগুলো ছায়া দেওয়ার জন্যই কিন্তু সেগুলোকে রোপণ করা হয়। ঠিক আছে, এমন ভাবে ছড়িয়ে থাকে যে ছায়া দেবে এবং তার নিচে আমরা চারা গাছ রোপণ করব। ছায়া তরুরা সূর্যের বিকিরণের বেশ কিছু অংশ নিজেরাই শোষণ করে নেয় এবং চারপাশের তাপমাত্রা তার জন্য কি হয়, কমে যায়। এই যে সূর্যের যে প্রখর রোদটা পড়ছে, সেই প্রখর রোদটা ডিরেক্ট চারা গাছে না পড়ে, মানে চা গাছে না পড়ে, যে তরুগুলো রাখা হয়েছে বা তরুগুলোর নিচে ওই চা গাছটাকে পালন করা হচ্ছে, তো সেই যে সেই তরু যে বড় বড় গাছগুলো, সেই গাছগুলো কি হচ্ছে, সেই গাছগুলো সূর্য থেকে প্রখর যে রশ্মি আছে তার মধ্যে বেশিরভাগ রশ্মিকে শোষণ করে নিচ্ছে, যার ফলে কি হচ্ছে, তাপমাত্রা, আশেপাশের টেম্পারেচারটা কমে যাচ্ছে, যেটা কিনা খুব ভালো একটা টেম্পারেচার, যে টেম্পারেচারে চা গাছ ভালো করে গ্রো করতে পারে। ফলে গরমে বা গ্রীষ্মে চা পাতার শালক সংশ্লেষের যথাযথ হার বজায় থাকে। এর ফলে কি হয়, গ্রীষ্মে গরমের সময় চা পাতার শালক সংশ্লেষের যথাযথ হার বজায় থাকে। শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রসেসের সিম্পল ধারণা তোদের মধ্যে আছে আশা করি। তো সেইটার মাধ্যমে কি হয়, একটা উদ্ভিদ
নিজের খাবার নিজে তৈরি করে, গ্লুকোজ তৈরি হয় পাতাতে। ঠিক আছে, তো সেই যে প্রসেসটা, সেই প্রসেসটা খুব বেশি টেম্পারেচার থাকলে কিন্তু হয় না, যেটা জেনারেলি গ্রীষ্মকালে হয়। তো এই জন্য এখানে বলেছে ফলে গ্রীষ্মে চা পাতার সালোক সংশ্লেষের হার যথাযথ হার বজায় থাকে। কখন? যখন আমরা এই ছায়া তরুর ব্যবস্থা করি এবং ছায়ার ব্যবস্থা করে আমরা চা চাষ করি। ছায়া তরুর পাতা মাটিতে পড়ে, মাটির জৈব পদার্থের পরিমাণও কিন্তু বৃদ্ধি পায়। এবার এই যে ছায়াতরু যেগুলো ছিল, যার নিচে আমরা চা চাষ করছি, সেই ছায়াতরুর পাতা মাঝে মাঝে কিছুদিন পর পর নিচে পড়ছে, ঠিক আছে, বা সব সময় অল্প অল্প করে পড়ছে, যেগুলো মাটিতে পচছে এবং পচার ফলে কি হচ্ছে, আমাদের জৈব পদার্থ মাটিতে সঞ্চিত হচ্ছে। সিলভার ওক জাতীয় গাছ, সিলভার ওক জাতীয় গাছ ছায়াতরুর কাজ করে। তাহলে ছায়াতরুর যে কথা আমরা এতক্ষণ ধরে বলছি, তার এক্সাম্পল কি? তার এক্সাম্পল হচ্ছে সিলভার ওক গাছ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আগাছা দমন, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যে কোনো কিছু চাষের ক্ষেত্রে। তোরা জানিস বিভিন্ন প্রকার উইডিসাইড হরমোন দিয়ে বা বিভিন্ন রকম স্প্রে করে বা বিভিন্ন প্রকার স্বাভাবিক কাজের দ্বারা হাত দিয়ে তুলে ফেললাম আগাছা, সেগুলোর মাধ্যমেও হয়, তোরা জানিস। তো সেইগুলো কিন্তু আমাদের করতে হবে। কিভাবে? চা বাগানে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী এই দুই ধরনের আগাছাই কিন্তু জন্মাতে পারে। একবীজপত্রী আগাছাও জন্মাতে পারে, দ্বিবীজপত্রী আগাছাও জন্মাতে পারে। আগাছানাশক হিসেবে নানা প্রকার রাসায়নিক পদার্থ, যেমন ডাইইউরন, এটা হচ্ছে উইডিসাইড, তারপর সিমাজিন, ঠিক আছে, তারপর 2,4-ডির কথা অলরেডি শুনেছিস, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এই সকল জিনিস কিন্তু আগাছা দমন করতে সাহায্য করে, ব্যবহার করা হয়। এগুলো জলের সঙ্গে মিশিয়ে এই আগাছানাশকগুলোকে স্প্রে করা হয়। তোরা সেই ছবিটাও তোরা দেখেছিস আগাছানাশক কিভাবে স্প্রে করা হয়, এবং এগুলো স্প্রে করার সময় ভালো করে কিন্তু নাক চোখ মুখ ঢেকে, হাত পাট ঢেকে কিন্তু দেওয়া হয়, যাতে কোনো রকমভাবে সেগুলো আমাদের বডিকে রিঅ্যাক্ট না করে। ঠিক আছে, তো তার এক্সাম্পল গুলো তোরা আগাছানাশকের দেখলি, ডাইইউরন, সিমাজিন আর 2,4-ডি। এরপর 5 নম্বর ধাপ হচ্ছে আগাছা হটিয়ে দেওয়ার পরে সার প্রয়োগ করতে হবে। তো চা যেহেতু একটা পাতা জাতীয় ফসল, তাই না, চায়ের পাতাই হচ্ছে মেইন পাতা জাতীয় ফসল, তাই নাইট্রোজেন যুক্ত সার প্রয়োগে উৎপাদন বাড়ে। তাহলে যে ফসল হচ্ছে পাতা যুক্ত, তাদের ক্ষেত্রে আমরা নাইট্রোজেন যুক্ত সার কিন্তু প্রয়োগ করব, যেটা সহজেই পাতাতে পৌঁছায়। ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে, প্রভৃতি সার ব্যবহারের মাধ্যমে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বাড়ানো যায়। এবং নাইট্রোজেনের পরিমাণ যত বাড়ানো যাবে, আমাদের মাটি তত পরিপুষ্ট হবে, তত মাটি উর্বর হবে, এবং যার ফলে আমাদের এই পাতা জাতীয় যে সকল উদ্ভিদের চাষ, যেমন এখানে আমরা চা চাষ করছি, তা সেটা কিন্তু খুব ভালো গ্রো করবে উদ্ভিদ। এরপরে আমরা চলে আসি জলসেচ করতে হবে ঠিক করে। তো এটার একটা নির্দিষ্ট সময় আছে। উত্তর পূর্ব ভারতে সুখা মরশুমে, সুখা মানে কি, সেই আমরা হিন্দিতে বলি না সুখা সুখা হো গায়া সব কুছ, তো এই যে সুখা মানে হচ্ছে শুষ্ক, সুখা মানে হচ্ছে শুষ্ক মরশুমে, ঠিক আছে। বিশেষ করে কোন সময়টা, অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই মাসে উত্তর পূর্ব ভারতে, ঠিক আছে, সাধারণত ফোয়ারা, সেই মনে আছে স্প্রিংকলার পদ্ধতি আমরা পড়েছিলাম, তো সেই ফোয়ারা পদ্ধতিতে কিন্তু জলসেচের ব্যবস্থা করা হয় এই চা চাষের ক্ষেত্রে, ঠিক আছে, মাসটা মনে রাখবি এবং কোন পদ্ধতিতে। ফসল তোলার ব্যাপারে এবার চলে এসছে। হ্যাঁ, অগ্রমুকুল মানে একটা উদ্ভিদ, তার একদম টপমোস্ট যে মুকুল, যেখান থেকে পাতা বা কিছু বেরোবে। পর্বমধ্য মানে কি, ধর একটা উদ্ভিদ, তার এইখান থেকে একটা পাতা বেরিয়েছে বা মুকুল বেরিয়েছে, এইখান থেকে একটা মুকুল বেরিয়েছে, তো এইগুলোকে বলা হয়, এইটা আর এইটা যেখান থেকে বেরিয়েছে, এই দুটোকে বলা হয় পর্ব। আর এর মাঝের যে দূরত্বটা, এই যে দূরত্বটা, যেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হলো, এইটা হচ্ছে দুটো পর্বের মাঝখানের জায়গা, যেটাকে আমরা বলছি পর্ব মধ্য, ঠিক আছে। তো সেই পর্ব মধ্য, তারপর হচ্ছে অগ্রমুকুল, হ্যাঁ, পর্ব মধ্য, আর তার ঠিক নিচের দুটো বা তিনটে পাতাযুক্ত চা গাছের নবীন শাখা তোলা হয়, ঠিক আছে। তাহলে এই যে স্ট্রাকচারটা বললো, একদম টপেরটা না, বা এই তার ঠিক নিচের যে দুটো পর্ব, সেই দুটো পর্বেরও তারও আরো দু একটা নিচের পাতা কিন্তু, যেটা নবীন একদম কচি পাতা, ঠিক আছে, বা কচি শাখা, সেইটাকে তোলা হয়। অর্থাৎ একটা কুড়ি
আর দুটো বা তিনটে পাতা, একটা কুড়ি তোলা হয় আর দুটো বা তিনটে পাতা তোলা হয়, এইরকম ভাবে তোলার পদ্ধতি। এই কাজের ওপরেই নির্ভর করে চায়ের উৎপাদন আর চায়ের গুণাগুণ। তো এই যে আমরা চায়ের ব্যাপারটা, যে ফসল তোলার যে ব্যাপারটা, সেইটার যে প্রসেস আমরা দেখছি, একটা কুড়ি আর দু তিনটে পাতা, এই যে তোলার ব্যাপারটা, এইটার ওপরেই ডিপেন্ড করে কিন্তু চায়ের উৎপাদন আর চায়ের গুণাগুণ কেমন। বাণিজ্যিক চা গাছগুলো থেকে বছরে 35 থেকে 40 বার পাতা তোলা হয়। তাহলে ভাব, বাণিজ্যিক যে চা গাছগুলো সেগুলোতে একটা বছরে 35 থেকে 40 বার এরকম চায়ের পাতা তোলা হয়। এক একবার প্রতিটি গাছ থেকে 10 থেকে 15 গ্রাম পাতা তোলা হয়। ভাব, এক একটা গাছ থেকে প্রত্যেকবার 10 থেকে 15 গ্রাম কিন্তু পাতা তোলা হয়। লাস্ট পার্ট, চাষের ধাপ। বলছে চা পাতা তৈরি। চা পাতা তৈরি কিভাবে হয়, যে এই যে চা গাছের আমরা পাতা তুললাম, চা গাছ থেকে এই যে তোলা পাতা কিন্তু চা তৈরির জন্য উপযুক্ত নয়। এই যে পাতাগুলো তুললাম, এইটাই কিন্তু আমাদের চা তৈরি করবে না, এটাকে প্রসেসিং এর ব্যাপার আছে। ঠিক আছে, তোলার পরে নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়ার পরেই চা পাতা থেকে চা তৈরির উপযুক্ত হয়ে ওঠে। তো অনেকগুলো মডিফিকেশন, অনেকগুলো প্রসেসিং এর ব্যাপার আছে, অনেকগুলো পদ্ধতি বা অনেকগুলো সেটাকে রিফাইনিং এর ব্যাপার আছে। যেমন দুধ থেকে আমরা যে ক্রিম পাই, যেটা দিয়ে পনির তৈরি হয়, সেটা একটা প্রসেসিং এর মাধ্যমে ওই ক্রিমটাকে আমরা আলাদা করি দুধ থেকে। সেম ভাবে আমরা এই চায়ের যে পাতাগুলো তুললাম, ডিরেক্ট ওই পাতা থেকেই কিন্তু একটা স্টেপের মাধ্যমেই কিন্তু আমরা চা তৈরি করতে পারবো না, সেটার অনেকগুলো স্টেপস আছে। তো সেইভাবে কিন্তু আমরা চায়ের পাতা তৈরি করি। নেক্সট হচ্ছে চায়ের গুণাগুণ পরীক্ষা। চা পাতা তৈরির একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো চায়ের স্বাদ পরীক্ষা করে দেখা। তাহলে কি বললাম, চা পাতা তৈরির একটা গুরুত্বপূর্ণ ধাপ, একটা খুব ইম্পর্টেন্ট স্টেপস হচ্ছে এই চা, যেটা আমরা এত দিন ধরে এত সময় শ্রম লাগিয়ে তৈরি করেছি, সেই চাটা কি ঠিকঠাক আছে স্বাদের দিক থেকে, সেইটা একটা টেস্ট করা হয়, সেটা চেখে দেখা হয়। বিক্রির আগে অভিজ্ঞতা সম্পন্ন চা পরীক্ষকরা চায়ের স্বাদ, বর্ণ, গন্ধ প্রত্যেকটা জিনিস কিন্তু পরীক্ষা করে দেখেন। মানে এই যে আমরা বিভিন্ন কোম্পানির চা দেখতে পাই, ঠিক আছে, যেমন টাটা টি, তারপর আরো অনেক রকম আছে, রেড লেবেল, ঠিক আছে, এরকম আরো অনেক রকমের চায়ের নাম আছে। তো সেইগুলোর প্রত্যেকটা কোম্পানি থেকে যখন চা বেরোয়, সেই চা বাজারজাত করার আগে কিন্তু সেগুলো টেস্ট করা হয়, তার গন্ধ চেক করা হয়, বর্ণ চেক করা হয়, ঠিক আছে, সেগুলো প্রত্যেকটা জিনিস চেক করার পরে সেটা অ্যাপ্লিকেবল হয় বাজারে আসার জন্য। লাস্ট বলছে চা পাতা তৈরির ধরন অনুযায়ী বাণিজ্যিক চাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এই 3 ধরনের চা হলো কালো চা মানে ব্ল্যাক টি, ঠিক আছে, সবুজ চা যেটা গ্রিন টি, আর উলং চা। ঠিক আছে, এই 3 ধরনের চা আমাদের বাণিজ্যিক ভাবে কিন্তু প্রস্তুত করা হয় এবং সেগুলো বাজারজাত করা হয়। সারা পৃথিবীর চা উৎপাদনের প্রায় 75% কিন্তু ব্ল্যাক টি। তার মানে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই 3 ধরনের চায়ের মধ্যে সবচেয়ে বেশি চা কিন্তু আমাদের ব্ল্যাক ধরনের যে টি হয় সেইটা, ঠিক আছে, যেটা আমরা সচরাচর খেয়ে থাকি। তো এই হচ্ছে তোদের চা চাষের পুরো স্টেপস এবং যাবতীয় যা কিছু ডিটেলস, সেটা তোদের হয়ে গেল। এর পরের দিন কিন্তু আমরা প্রাণীদের সম্পর্কে জানবো। তোদের হোমওয়ার্কে আমি দুটো কোশ্চেন দিচ্ছি। একটা হচ্ছে মালচিং কাকে বলে, বা মালচিং এর গুরুত্ব কি চা চাষের ক্ষেত্রে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে চায়ের বাণিজ্যিক করণের আগে চায়ের স্বাদ, গন্ধ ও বর্ণ শনাক্ত করা কতটা যুক্তিযুক্ত, ঠিক আছে। এই দুটো কোশ্চেন লেখার প্র্যাকটিস কর।
আর 3টে লেকচার হবে এই চ্যাপ্টারের, তাহলে তোদের সেকেন্ড সামেটিভের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এবং তারপর তোদের একটা ওয়ার্কশিট আসবে যেখানে কিনা প্রচুর কোশ্চেন তোরা এই চ্যাপ্টার যেহেতু অনেকটা বড় ছিল তার পাবি, ঠিক আছে? তাহলে এই ছিল তোদের ক্লাস, আজকের মতো টাটা। নেক্সট দিন আমরা প্রাণীর ক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন কিছু উৎপাদন, সেগুলোকেও আমরা 3টে লেকচারে 3টে আলাদা প্রাণীর বিভিন্ন কিছু উৎপাদন সেগুলোকে ভাগ করেছি এবং সেগুলো নিয়ে তোদের সামনে চলে আসবো। ভালো করে কন্টেন্টটা ক্লিয়ার করে বুঝে নিস আর শেয়ার করে দিস বন্ধু বান্ধবদের সাথে যে এই ব্যাচটা এসছে তোদের জন্য ফ্রি, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট দিন। চলো আজকের মতো টাটা, বাই।